শুভেচ্ছা বন্ধুগণ, আমি শামীম এহসান খান। আজকে আলোচনা করছি আমি বাংলাদেশের অর্থনীতি নিয়ে, এবং এটা ধারাবাহিক, আপনারা জানেন আমি ধারাবাহিকভাবে এটা নিয়ে আলোচনা করছি। এই বইটা লিখেছি বাংলাদেশের অর্থনীতির উপরে, তো এটার ভিত্তিতেই আমি আমার আলোচনাটা চালিয়ে যাচ্ছি। কারণ বাংলাদেশের অর্থনীতির বিষয়টা অনেক জটিল এবং দীর্ঘ, পুরো বিষয়টা বুঝতে আমি সেজন্যই ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি। এই একটি এপিসোডে সামান্য একটু অংশ পরিষ্কার করা যায় এবং পরবর্তী এপিসোডে ওইটাকে আবার কন্টিনিউ করতে হয়। এইভাবেই আলোচনাটা আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি। তো আশা করি আপনাদের বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে তো মনে যে সমস্ত প্রশ্ন আছে সেই সবের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাচ্ছেন। আমরা এ পর্যন্ত আলোচনা করছিলাম বাজেট সংক্রান্ত বিষয় নিয়ে। তো বাজেট, বাংলাদেশের বাজেট যেভাবে হয় ধারাবাহিকভাবে, সেটার ক্ষেত্রে আমার এক খুবই আপত্তি আছে। এটা প্রচণ্ড ভুলভাবে বাজেটগুলো করা হচ্ছে। আমার যে রেভিনিউ বাজেট, সেই রেভিনিউ বাজেট ঠিক আছে কিনা সে ব্যাপারে প্রশ্ন আছে, যে এত বেশি রেভিনিউ বাজেট হওয়া উচিত নয়। কি মাপকাঠি? যে আপনার রেভিনিউ ইনকামের পুরোটাই প্রায় খেয়ে ফেলছেন রেভিনিউ বাজেটে, সেটা একটা ব্যাপারে। আরেকটা হলো ডেভেলপমেন্ট, সবচেয়ে বেশি হলো ডেভেলপমেন্ট বাজেটে। এই বিষয়ে পূর্বে অনেক আলোচনা করেছি। আলোচনার একটা পর্যায়ে আমরা বিচার করে দেখছিলাম যে কী ধরনের প্রজেক্টগুলোতে, কী ধরনের প্রকল্পগুলো আমাদের এখন সর্বাধিক গুরুত্ব দেওয়া দরকার। তার মধ্যে আমরা যেটা উল্লেখ করেছি অলরেডি, যে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা, জ্বালানি বিদ্যুৎ এবং আমাদের ইন্ডাস্ট্রি, এটাকে গুরুত্ব দিতে হবে। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেন আমাদের যে ধারাবাহিক যে ইন্ডাস্ট্রি হলো পাটের ব্যাপারে আমরা আলোচনা করেছি, এই পাট ভিত্তিক ইন্ডাস্ট্রি হওয়া দরকার। আমাদের লেদার ভিত্তিক ইন্ডাস্ট্রি, এগুলো আমাদের বেসিক র মেটেরিয়াল আমাদের দেশে আছে, সুতরাং এগুলো ধর। আর কি, আর হচ্ছে কতগুলো ফান্ডামেন্টাল র মেটেরিয়ালস, যেমন ধরেন এই যে সালফিউরিক অ্যাসিড। যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কেমিক্যালের যে কোনো একটা কিছু করতে সালফিউরিক অ্যাসিড লাগে। সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে কস্টিক সোডা। তারপরে সোডা অ্যাশ। এই সোডা অ্যাশ যে বিষয়টা, সোডা অ্যাশটা কিন্তু আপনার ছোটোখাটো কোনো ইন্ডাস্ট্রির মালিকেরা এটা সোডা অ্যাশ করতে পারবে না, অনেক টাকা এটা। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্ডাস্ট্রি হচ্ছে বেসিক পেট্রোকেমিক্যাল, যেখানে আমাদের প্লাস্টিক তৈরির জন্য, তারপরে সিনথেটিক সুতা তৈরি করার জন্য এই সমস্ত র মেটেরিয়ালগুলো এই পেট্রোকেমিক্যাল থেকে তৈরি হয়। তো এবং পেট্রোলিয়াম জাতীয় জিনিসকে রিফাইন করে, যেমন ক্রুড অয়েলকে রিফাইন, এই টোটাল পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি এগুলো থাকা দরকার। এইগুলো থাকা দরকার মানে হচ্ছে এই ইন্ডাস্ট্রিগুলো সরকার, রাষ্ট্রের দায়িত্ব এগুলো ডেভেলপ করা। তেমনি সোডা অ্যাশ খুবই গুরুত্বপূর্ণ। বল বিয়ারিং, বুশ বিয়ারিং, এগুলো খুব ফান্ডামেন্টাল জিনিস, এবং এগুলো খুব বড় ইন্ডাস্ট্রি ছাড়া এগুলো করা কঠিন। তো এইগুলো ইন্ডাস্ট্রি সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে করা উচিত। সুতরাং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এইগুলো গুরুত্ব সহকারে মানে প্রায়োরিটি দিয়ে এইগুলোকে করা উচিত। নগরগুলো, আমি আগেও বলেছি যে যারা শিল্পে অর্থ বিনিয়োগ করবে তারা যেহেতু অনেক টাকার মালিক, আমাদের দেশে প্রায় সময় বলা হয় উদ্যোক্তা আর শিল্প মানে পুঁজিপতি, পুঁজি অর্থের মালিক যে বিনিয়োগ করবে শিল্প কারখানায়, সেই পুঁজিপতি আর উদ্যোক্তার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। ছোটোখাটো অর্থ মালিকও উদ্যোক্তা হতে পারে, ব্যাংকের কাছে ঋণ নিয়ে, তারা কিন্তু সত্যিকার অর্থে পুঁজিপতি না। যে সত্যিকার অর্থে অনেক অর্থের মালিক, সেই একটা অর্থ একটা বড় একটা উৎপাদনের ক্ষেত্রে লাগায় বা বিনিয়োগ করে, সেই লোকগুলো হলো পুঁজিপতি। যেহেতু তারা কোনো গরিব মানুষ না, বা তারা কোনো এমন মানুষ না যে তাদের প্রতিনিয়ত ভালোভাবে বেঁচে থাকার জন্য ইন্ডাস্ট্রি করতে হবে, এই দেশেই ইন্ডাস্ট্রি করতে হবে। সুতরাং তাদের যে ব্যাপারটা, তারা হলো খুঁজে দেখে যে কোন দেশে সুবিধাটা বেশি আছে।
যেসব দেশে সুবিধা বেশি আছে সেই সব দেশেই তারা করতে চায়। হ্যাঁ, নিজের দেশে একটু প্রায়োরিটি পায়, কিন্তু অন্যান্য দেশে যে সমস্ত সুযোগ সুবিধা আছে তার অন্তত কিছুটা থাকতে হবে, একটু কম থাকতে পারে। তো সুতরাং এই জিনিসগুলো অত্যন্ত জরুরি। এর সঙ্গে যেটা দরকার, নগর, ভালো নগরও থাকতে হবে। যেমন ঢাকা, চিটাগাং বাংলাদেশের বড় দুইটা নগর। এই দুইটা নগরে যারা শিল্পপতি, যারা পুঁজিপতি, পুঁজির মালিক, তারা এই দুইটা নগরই থাকতে চায়। এই দুইটা নগরকে উন্নত নগর করতে হবে। তাদের যোগাযোগ ব্যবস্থা, তাদের রাস্তাঘাট, তাদের ভিউ, এই সমস্ত কিছু সুন্দর করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি চারটা গুরুত্বপূর্ণ। আমি আরেকটা এর সঙ্গে যুক্ত করতে চাই, সেটা হলো আমাদের গ্রামের মানুষের একটা খুব বড় দুর্দশার কারণ হতে পারে নদী ভাঙন হয়, যেটা প্রত্যেক বছরই বেশ কিছু এলাকায় নদী ভাঙন হয়। সেই নদী ভাঙনের মানুষগুলো শহরে চলে আসতে হয় তাদেরকে। খুব নিদারুণ কষ্টের মধ্যে তারা পড়ে যায়। আমাদের বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের সমাজ জীবনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে নদী শাসন, আপনার জলবিদ্যুৎ উৎপাদন, এগুলো একই সঙ্গে চলে। তার মানে আমরা দেখতে পাচ্ছি পাঁচটা। এক নম্বর হচ্ছে জ্বালানি বিদ্যুৎ, 2 নম্বর হচ্ছে রেলওয়ে যোগাযোগ, 3 নম্বর হচ্ছে শিল্প, লেদার, পাট এবং এই বল বেয়ারিং, হাবিজাবি, এই সমস্ত বেসিক র মেটেরিয়াল, কেমিক্যাল, এগুলো। এরপরেই যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শহর ডেভেলপমেন্ট। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ হলো নদী শাসন। বারবার যেন নদী না ভেঙে যায় তার জন্য পাথর ইত্যাদি ফেলে নদীগুলোকে এমনভাবে রাখতে হবে যেন ভেঙে না যায়। এগুলোর ব্যাপারে পৃথিবীতে এখন উন্নত বিজ্ঞান এসে গেছে, তো সেগুলোকে ফলো করলেই এই কাজগুলো করা সম্ভব। এইগুলোকে যদি আমি মনে করি সর্বাধিক গুরুত্বপূর্ণ, তখন আমার দ্বিতীয় প্রশ্নটা হয়ে দাঁড়ায়, আমার কেন, আপনারও দ্বিতীয় প্রশ্ন হবে যে এইগুলো করার জন্য, যেমন ধরেন শুধু যদি আমি বিদ্যুতের কথা বলি, এই বিদ্যুৎকে টোটালি পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য কত টাকা লাগতে পারে? সেটা কি, এই পরিমাণ টাকা কি আমাদের আছে? নিশ্চয়ই সব মানুষের কাছে এটা একটা প্রশ্ন হতে পারে। দ্বিতীয়টা হচ্ছে এই যে আমি বলছি রেলওয়ে, একটা আধুনিক রেলওয়ে, একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং খুলনা, এই যে সিলেট, এই যে জায়গাগুলো, টোটাল দেশটাকে যদি আমি রেলওয়ে দিয়ে কভার করতে চাই, তাহলে যে বিশাল আমাদের পরিমাণ রেল লাইন তৈরি করতে হবে, যে বগি তৈরি করতে হবে, যে লোকোমোটিভ তৈরি করতে হবে, এর জন্য যথেষ্ট পরিমাণ টাকা আমাদের আছে কিনা? এর বাইরে ইন্ডাস্ট্রি, ওইসব ইন্ডাস্ট্রিগুলো গড়ে তোলার জন্য টাকা আছে কিনা? শহরগুলোকে উন্নত করার জন্য টাকা আছে কিনা? এবং আমাদের নদী শাসনের জন্য টাকা আছে কিনা? তো টাকা আছে কিনা সেই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদেরকে একটা তুলনামূলক একটা খরচের হিসাব দাঁড় করাতে হয়। তো খরচের হিসাব দাঁড় করাতে গেলে আমরা প্রথমেই আসি বিদ্যুতের ব্যাপারে। আমরা বাংলাদেশে, এখন সারা পৃথিবীতেই বিদ্যুৎ উৎপাদনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মানুষ এখন যেটাকে গুরুত্ব দিচ্ছে, প্রিফার করছে, সেটা হলো সৌরবিদ্যুৎ। এরপরেই সৌরবিদ্যুতের সঙ্গেই যুক্ত হলো যেগুলো আসলে কোনো পরিবেশ দূষণ করে না, তেমনই হলো পানি, মানে জলবিদ্যুৎ। এর পাশাপাশি আসতেছে কনভেনশনাল, যেগুলো হচ্ছে ডিজেল চালিত জেনারেটর, এরপরে আছে আমাদের গ্যাস কম্বাইন্ড সাইকেল সেটা, আর এরপরে কয়লা। যে সমস্তভাবে বিদ্যুৎ উৎপাদিত হয় সেগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ধরা যেতে পারে সৌরবিদ্যুৎ। সৌরবিদ্যুতের পরেই গুরুত্বপূর্ণ হিসেবে ধরা যেতে পারে জলবিদ্যুৎ। জলবিদ্যুতের পরেই যেটাকে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা যেতে পারে সেটা হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো এই তিনটাই হচ্ছে পরিবেশ দূষণ করে না, খুব একদমই কম। আর এরপরে যেটাকে বলা যাবে সেটাও কম পরিবেশ দূষণ করে, বাংলাদেশে অনেক এইভাবে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, সেটা হলো গ্যাস ভিত্তিক কম্বাইন্ড সাইকেল। আর এরপরে হলো ডিজেল চালিত
ডিজেল চালিতর পরেই যেটাকে ধরতে হবে সেটা হলো সর্বোচ্চ কম গুরুত্বপূর্ণ, সেটা হলো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এই প্রতিটা ক্ষেত্রে আমাদের কতটা বিদ্যুৎ উৎপাদন করতে হবে, আমি যদি 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চাই, তাহলে সেখানে সৌর বিদ্যুতে কতটুকু করব, তাতে কত খরচ হয় প্রকল্প তৈরিতে, এই প্রতিটার একটা হিসাব আমরা দিব, হিসাব তৈরি করব। আমার বইতে এটা আলোচনা আছে, আমি তার ভিত্তিতে একটা আলোচনা করব, শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য না, রেলের জন্য কত খরচ লাগতে পারে, একটা আন্তর্জাতিক বাজারে কোন জিনিসের কত দাম, সেটা নিয়ে আমরা এটার একটা স্পেকুলেট করা আছে, একটা একটা হিসাব করা আছে, এবং সেই হিসাবটা আমি আপনাদের সামনে হাজির করব, এবং সেটা বোঝার জন্য যে কত টাকা লাগে সেটার ভিত্তিতে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আজকে আলোচনা এখানেই শেষ করছি। তো তার আগে আরেকটা কথা আমি ঘোষণার মতো দিয়ে রাখি, সেটা হলো আমাদের এই যে অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেগুলোই আমরা আলোচনা করব, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এসে গেছে। আমাদের প্রধানমন্ত্রী কিছুদিন আগে চীনে গিয়েছিলেন। চীন অনেকগুলো বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে, কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ যেটা মনে হয়েছে সেটা হলো চীন যে প্রস্তাব দিয়েছে করিডোর তৈরি করার। করিডোরটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আমাদের অর্থনীতির জন্য এটা কতখানি উপকারী বা অপকারী, সেইটা যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমরা পরবর্তী এপিসোডে না করলেও হয়তো তারপরে আমরা করব। আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি টিপে রাখবেন, যাতে করে ভিডিওটা প্রকাশ হওয়ার সাথে সাথে আগে দেখতে পারেন। লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের যে ফেসবুক পেজটা আছে সেটা আপনারা ফলো করে রাখবেন।